Hello, friends. Welcome to Inside English, where you will learn English like never before. Today, we are going to discuss about present continuous tense. আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আমার আগের ভিডিও টেন্সের উপরে বেসিক্স রয়েছে। যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, তারা সেই ভিডিওটা দেখার পরে এই ক্লাসটা করবে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা জেনে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। দ্যাট মিনস অ্যান অ্যাকশন হুইচ ইজ কন্টিনিউইং অ্যাট প্রেজেন্ট, উই উইল ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন দ্যাট কেস। টেন্সে বাংলায় ক্রিয়াপদের শেষে ছি, ছ এবং ছেন থাকবে। প্রশ্ন হচ্ছে কখন ছি থাকবে, কখন ছ থাকবে এবং কখন ছেন থাকবে। এই ছি, ছ, ছেন বোঝার জন্য আমাদের পার্সেন্ট সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। চলো আমরা প্রথমে পার্সেন্ট একটু জেনে নিই। ইংরেজিতে পার্সেন্ট রয়েছে তিন প্রকার: ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেন্ট। যদি বলা হয় ফার্স্ট পার্সেন্ট আছে কয়টা, ফার্স্ট পার্সেন্ট আছে দুইটা, আই এবং উই। সিঙ্গুলারে এরা ব্যবহৃত হয়, প্লুরালে এরা ব্যবহৃত হয়। ফার্স্ট পার্সেন্ট দুটো, আই সিঙ্গুলার, উই প্লুরাল। সেকেন্ড পার্সেন্ট দুটো, ইউ সিঙ্গুলার মানে হচ্ছে তুমি, ইউ প্লুরাল মানে তোমরা। থার্ড পার্সেন্ট হি পুরুষ অর্থে ব্যবহৃত হয় মানে সে, সি মানেও সে স্ত্রী অর্থে ব্যবহৃত হয়, এবং ইট মানে এটি, এবং এদের প্লুরাল হচ্ছে দে। তাহলে আমরা জেনে গেলাম পার্সেন্ট তিন প্রকার: ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেন্ট। এরা সিঙ্গুলার, এরা প্লুরাল। এবার আমি যদি একটা বাক্য লিখি, কোনটা বলি? আমি খাচ্ছি বলি, নাহলে খাচ্ছ বলি, না খাচ্ছে বলি? কোনটা বলি? আমরা খাচ্ছি। তার মানে আমি বা আমরা যদি বলি, দ্যাট মিনস ফার্স্ট পার্সেন্ট হলে আমরা ইউজ করব ছি। আর যদি সেকেন্ড পার্সন আমার জায়গায় যদি তুমি বলি, তুমি খাচ্ছ, সেকেন্ড পার্সনে ব্যবহৃত হবে ছ এবং থার্ড পার্সনে ব্যবহৃত হবে ছেন। চলো এবার আমরা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। প্রথমে সাবজেক্ট বসাবো, বিভার্ব বসাবো, পিয়নের সঙ্গে আইএনজি, অবজেক্ট। এই বিভার্ব রয়েছে অ্যাম, ইজ এবং আর, এই তিনটাই প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। প্রশ্ন হচ্ছে আমরা কখন অ্যাম ব্যবহার করব, কখন ইজ ব্যবহার করব এবং কখন আর ব্যবহার করব। যদি ফার্স্ট পার্সন থাকে মানে আই আর উই, আই এর জন্য হবে অ্যাম এবং উই এর জন্য হবে প্লুরালে আর। ইউজ এর জন্য সিঙ্গুলার প্লুরাল দুটোতেই আর। হির জন্য হবে ইজ, সির জন্য ইজ, ইটের জন্য ইজ এবং দে এর জন্য আর। আর যদি কোনো নাম বোঝায় তাহলে নামের পরেও, নামটা যেহেতু সিঙ্গুলার তাই আমরা ইজ বসাবো। দুটো নাম যদি প্লুরাল হয় তাহলে আমরা আর বসাবো। যদি রতন অ্যান্ড করিম তাহলে আর হবে, যেহেতু ওটা প্লুরাল হয়ে যাচ্ছে। তাই আর ভার্বের আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্বের পিয়ন ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে। এই পিয়ন ফর্মের সঙ্গে আইএনজি যোগ করার যে রুলস রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। নাম্বার 1, যদি সিবিসি অর্থাৎ কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট থাকে তাহলে লাস্টের কনসোনেন্টটা ডাবল হবে, অর্থাৎ শেষে যে কনসোনেন্টটা থাকবে সেটা ডাবল হয়ে যাবে। যেমন রান, আর ইউ এন রান, আমরা এটা দেখতে পাচ্ছি যে এনটা কনসোনেন্ট, ইউটা ভাওয়েল এবং আরটা কনসোনেন্ট, তাহলে শেষের যে কনসোনেন্ট মানে এনটা ডাবল হয়ে যাবে। তাহলে আমি যখন রানিং করবো তখন এনটা আমরা ডাবল করে দেবো। বিগিন, আমরা কিন্তু গোড়া থেকে ধরবো না, শেষের দিক থেকে। বিগিন এটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, আইটা ভাওয়েল এবং জিটা কনসোনেন্ট। তাহলে যখন বিগিনিং লিখবো তখন শেষের যে কনসোনেন্ট এনটা আমরা ডাবল করে দেবো। এটা নাম্বার রুলস 1। রুলস নাম্বার 2, যদি শেষে ই থাকে তাহলে ই অমিট হয়ে যাবে। যেমন রাইট, WRIT, এর যখন আইএনজি রাইটিং লিখবো এই ইটা অমিট হয়ে যাবে, ইটা বাদ দিয়ে দেবো। এই হচ্ছে আইএনজি যোগ করার নিয়ম। যেহেতু আমার অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ তিনটেই ক্লাস হয়ে গেছে, আমি অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে আলোচনা করব। যদি এখনও কেউ অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নিয়ে কোনো এখনও না দেখে থাকো, ডু চেক ইট আউট। তো প্রথম বাক্য যেটা রয়েছে, তুমি ইংরেজি লিখছো, এই তুমি ইংরেজি লিখছো এই লাস্টে ছ দেখেই আমরা বুঝে যাব, কারণ আমরা জানলাম এক্ষুনি যে বাংলায় ক্রিয়াপদের শেষে যে ছি, ছ এবং ছেন থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ট্রান্সলেট করব। এই ছ দেখে আমরা বুঝে যাবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। সাবজেক্ট রয়েছে তুমি, তুমির জন্য আমরা করবো ইউ, ইউ এর জন্য বিভার্ব লাগবে আর, আমরা আর দিয়ে দিলাম। লেখা ইংরেজি রাইট, বাস আমরা রাইটিং দিয়ে দিলাম। তাহলে ইউ আর রাইটিং ইংলিশ, তুমি ইংরেজি লিখছো। সে ঘুড়ি ওড়াচ্ছে, এখানে ছে দেখে বুঝে যাবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো
হি হওয়ার জন্য আমরা বি ভার্ব দিয়ে দেবো ইজ, সাবজেক্ট হয়ে গেলে বি ভার্ব হয়ে গেলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি ওড়াচ্ছে। ফ্লাইং, হি ইজ ফ্লাইং কাইট, সে ঘুড়ি ওড়াচ্ছে। তোমরা তোমাদের কর্তব্য করছো, তাহলে এই ছ দেখে বুঝে যাবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে তোমরা তোমাদের কর্তব্য করছো, ইউ আর ডুইং, ইউ আর ডুইং ইউর ডিউটি, তোমরা তোমাদের কর্তব্য করছো। তুমি কিছু লুকাচ্ছ, এই ছ দেখে বুঝে যাবো আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে তুমি ইংরেজি ইউ, ইউ হওয়ার জন্য বি ভার্ব আমাদের লাগবে আর, তাহলে ইউ আর। লুকা ইংরেজি হচ্ছে হাইড, এইচ আই ডি, লাস্টে ই যেহেতু অমিট হয়ে যায় আমরা ই দিলাম না, আইএনজি। তাহলে ইউ আর হাইডিং সামথিং, তুমি কিছু লুকাচ্ছ। এই চারটাই হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার এগুলোকে আমি নেগেটিভ সেন্টেন্স করব। তা নেগেটিভ সেন্টেন্স করলে তুমি ইংরেজি লিখছো, এখানে না লিখে দেবো তুমি ইংরেজি লিখছো না। এবার এগুলো নেগেটিভ করবো, লিখছো না, না মানে নট, নটটা আমরা বসিয়ে দেবো এক্সাক্ট বি ভার্বের পরে, বি ভার্ব অ্যামিজাত রয়েছে তাদের পরে আমরা নটটা বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে নেগেটিভ। তাহলে তুমি ইংরেজি লিখছো না, তাহলে এই যে আর রয়েছে বি ভার্ব এর এক্সাক্ট পরে আমি নট বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে নেগেটিভ। তাহলে ইউ আর নট রাইটিং ইংলিশ, তুমি ইংরেজি লিখছো না। সে ঘুড়ি ওড়াচ্ছে না, তাহলে হি ইজ, যেহেতু ইজ বি ভার্ব রয়েছে এখানে আমি এবার নট বসিয়ে দেবো, হি ইজ নট ফ্লাইং কাইট, সে ঘুড়ি ওড়াচ্ছে না। নেক্সট, তোমরা তোমাদের কর্তব্য করছো না, ইউ আর ডুইং ইউর ডিউটি, তোমরা তোমাদের কর্তব্য করছো। এবার না, নটটা আমরা ঠিক এক্সাক্ট বি ভার্বের পরে নট বসিয়ে দেবো, তাহলে ইউ আর নট ডুইং ইউর ডিউটি। লাস্টেরটা, তুমি কিছু লুকাচ্ছ না, বি ভার্ব রয়েছে আর, তাহলে আমরা আর এর পরে নট বসিয়ে দেবো, তাহলে ইউ আর নট হাইডিং সামথিং। হয়ে গেল নেগেটিভ। নেগেটিভ করার সময় আমরা বি ভার্বের এক্সাক্ট পরে নটটা বসিয়ে দিলাম। ফ্রেন্ডস, চলো এবার আমি এই সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ করি। এটার যদি এবার আমি ইন্টারোগেটিভ করি, তুমি কি ইংরেজি লিখছো, বলে এই লিখছো ছ দেখে আবার বুঝে যাবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসই হবে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য বি ভার্বটা আমরা আগে বার করে নেব। তাহলে এখানে তুমি ইংরেজি লিখছো, ইংরেজি ইউ আর রাইটিং ইংলিশ, এর আরটাকে আগে বার করে নেব, তাহলে আর ইউ সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপরে রাইটিং ইংলিশ যা ছিল তাই লিখে ইন্টারোগেটিভ। সে কি ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে হি ইজ ফ্লাইং কাইটস, সে ঘুড়ি ওড়াচ্ছে, সে কি ঘুড়ি ওড়াচ্ছে, ইজ ই ফ্লাইং কাইটস, তাহলে ইজটা আমরা প্রথমে বার করবো, তারপরে হি, তারপরে এখানে ফ্লাইং কাইটস দেখে দেখে লিখে নেবো। তোমরা কি তোমাদের কর্তব্য করছো, ইউ আর ডুইং ইউর ডিউটি, তাহলে তোমরা কি তোমাদের কর্তব্য করছো, আর ইউ ডুইং ইউর ডিউটি, তোমরা কি, তুমি কি কিছু লুকাচ্ছ, আর ইউ হাইডিং সামথিং। এই আরটা আমরা প্রথমে বার করে নেবো সাবজেক্টটা, তারপরে বসিয়ে দেবো, অর্থাৎ গুণাতে একটা ক্রস চিহ্ন হয়ে যাবে আমাদের। বি ভার্ব আমরা গুণায় বার করে নিলাম, আর এদিকে সাবজেক্ট বসিয়ে দিলাম, এই যে একটা ক্রস চিহ্ন হচ্ছে, মনে রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় গুণাতে একটা ক্রস চিহ্ন আমাদের করতে হবে। বি ভার্বটা বার করে নেব এবং তারপরে সাবজেক্টটা বসিয়ে দেবো। চলো এগুলোর আমরা প্রথমে ট্রান্সলেট করি। পাখিরা তাদের বাসা বাঁধছে, সে দেখে বুঝে যাবো আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে পাখিরা, দ্য বার্ডস হওয়ার জন্য আমরা আর বসিয়ে দিব। এবার বাঁধা ইংরেজি বিল্ড বা তৈরি করা, তো দ্য বার্ডস আর বিল্ডিং তাদের দেয়ার নেস্ট, NESTS। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, এই লাস্টে ছি দেখে বোঝা যাব যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আই হওয়ার জন্য বি ভার্ব হয়ে যাবে অ্যাম, আই অ্যাম আনসারিং ইউর কোশ্চেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। শেষেরটা, শিশুরা বাগানে খেলছে, এখানে শিশুরা আমরা দ্য চিলড্রেন, চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চাইল্ড সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে চিলড্রেন প্লুরাল হওয়ার জন্য আমরা বি ভার্ব পেয়ে যাবো আর, দ্য চিলড্রেন আর, খেলা ইংরেজি প্লে, তাহলে প্লের সঙ্গে আমরা আইএনজি লাগিয়ে দেবো, দ্য চিলড্রেন আর প্লেয়িং, কোথায় খেলছে, বাগানে, তাহলে ইন দ্য গার্ডেন, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গার্ডেন। এগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার এই সবগুলোকেই আমি নেগেটিভ সেন্টেন্স করব। নেগেটিভ সেন্টেন্স করলে আমরা বি ভার্বের এক্সাক্ট পরে নট বসিয়ে দেবো। প্রথমটা, পাখিরা তাদের বাসা বাঁধছে, এটা যদি নেগেটিভ করা হয় পাখিরা তাদের বাসা বাঁধছে না, তাহলে আমরা এই যে বি ভার্ব রয়েছে আর এর এক্সাক্ট পরে আমরা নট বসিয়ে দেবো, দ্য বার্ডস আর নট বিল্ডিং দেয়ার নেস্ট, পাখিরা তাদের বাসা বাঁধছে না। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না, ফলে এটা নেগেটিভ না দেখে বুঝে যাবো। নেগেটিভ হওয়ার জন্য আমরা অ্যাম এর এক্সাক্ট পরে নট বসিয়ে দেবো, তাহলে আই এম নট আনসারিং ইউর কোশ্চেন।
শিশুরা বাগানে খেলছে না। এটা আনসার করার জন্য আমরা এই আর এর পরে আমরা নোট বসিয়ে দেবো, দ্য চিলড্রেন আর নট প্লেইং ইন দ্য গার্ডেন। এটা হয়ে গেল নেগেটিভ। ফ্রেন্ডস, এবার যদি এগুলোর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আমাদেরকে করতে হবে কি, বিভার্বটাকে আমরা এবার গোড়াতে বসিয়ে দেবো। পাখিরা কি তাদের বাসা বাঁধছে? এটা ইন্টারোগেটিভ করার সময় আমরা এই আরটাকে গোড়াতে বার করে নেবো। তাহলে আর দ্য বার্ডস বিল্ডিং। আমি কি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি? এটা নেগেটিভ করার সময় আমরা এই আমটাকে যখন গোড়াতে বার করবো, আইটা ইউর কোশ্চেন। শিশুরা কি বাগানে খেলছে? এবার এই আটটা গোড়ায় বার করে নেব। তাহলে আর দ্য চিলড্রেন, শিশুরা কি প্লেইং ইন দ্য গার্ডেন, লাস্টে ইন্টারোগেটিভ সাইন। ফ্রেন্ডস, এ তো গেল ইংলিশ সেন্টেন্স দেখে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিনা সেটা রেকগনাইজ করা বা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা। এবার আমরা আসল পয়েন্ট নিয়ে ডিসকাস করতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ। কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব এবং কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না। দ্যাট মিনস দ্য ইউসেজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে না। নাম্বার এক, আমাদের যে সেন্সরি অর্গানগুলো রয়েছে, সেই সেন্সরি অর্গান রিলেটেড যে ভার্ব রয়েছে, সেই ভার্বগুলো আসলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না। যেমন সি, হিয়ার, স্মেল, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে, যেমন সি দেখা, আই রিলেটেড, হেয়ার কান রিলেটেড, স্মেল নাক রিলেটেড, স্কিন রিলেটেড, অ্যান্ড টেস্ট টাং রিলেটেড। অর্থাৎ আমাদের যে সেন্সরি অর্গানগুলো রয়েছে সেগুলো রিলেটেড যে ভার্ব রয়েছে সেগুলো আমরা ইউজ করবো না। নাম্বার দুই, মেন্টাল প্রসেস রিলেটেড যে ভার্ব, থিঙ্ক, বিলিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এগুলো দেখতে পেলেই আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব না। এর প্রশ্ন হচ্ছে কেন ইউজ করব না, সেটা আমি একটু পরে আলোচনা করছি। তিন, স্ট্রেটিভ ভার্ব, লুক, সিম, অ্যাপিয়ার, এগুলো দেখলেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না। নাম্বার চার, পজেশন, পজেশন রিলেটেড যে ভার্ব রয়েছে যেমন হ্যাভ, ওন, বিলং, এরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় না, মানে এদের সঙ্গে আমরা আইএনজি দিতে পারবো না। কিন্তু হ্যাভের এক্সেপশন রয়েছে, আমি এক্সেপশনটা একটু পরে আলোচনা করছি। হ্যাবিচুয়াল অ্যাকশন যদি থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায়, যদিও কাজটা ইন কন্টিনিউটি বোঝাবে, কিন্তু হ্যাবিচুয়াল অ্যাকশন হওয়ার জন্য সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ করব, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব না। আর এই হ্যাবিচুয়াল অ্যাকশন হলে আমরা অলওয়েজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দেখতে পাবো। সেন্টেন্সে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি থাকবে, এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হ্যাবিচুয়াল অ্যাকশনকে রিলেট করে। তাহলে হ্যাবিচুয়াল অ্যাকশন হলেই আমরা সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করব, কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না। আমি এগুলোর এবার এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। ফ্রেন্ডস, হ্যাঁ বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হবে না, কিন্তু হ্যাভের দুটো সেন্স রয়েছে। জেনারেল সেন্স, অর্থাৎ থাকা অর্থে যদি বলে, ও যদি জেনারেল সেন্সে ব্যবহৃত হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইটে ইউজ হবে। হ্যাভ এ কার, এটা জেনারেল সেন্সে বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ হবে। কিন্তু তার স্পেসিফিক সেন্স রয়েছে, যেমন ইটিং, ড্রিঙ্কিং অ্যান্ড এনজয়িং, এই তিনটা যদি বোঝায় তাহলে আমরা আইএনজি লাগাতে পারবো। সেটা স্পেসিফিক সেন্স হতে হবে। যেমন নীরা ইজ হ্যাভিং আ কাপ অফ টি, এখানে আমরা আইএনজি লাগাতে পারছি কারণ এই হ্যাভের মানে থাকা বা পজেশন বোঝাচ্ছে না, এটা ড্রিঙ্কিং বোঝাচ্ছে। তা যদি এই হ্যাভ এর মানে যদি ড্রিঙ্কিং বোঝায়, ইটিং বোঝায় বা এনজয়িং বোঝায়, উই আর হ্যাভিং এনজয়মেন্ট অ্যাট দ্য পার্টি, তাহলে সেটা যদি এনজয়মেন্ট বোঝায় তাহলে আমরা আইএনজি ইউজ করবো। দ্যাট মিনস স্পেসিফিক সেন্সে যদি বোঝায় তাহলে আইএনজি ইউজ করবো, আর যদি জেনারেল সেন্সে বোঝায় তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করবো। If you like the content, then do subscribe the channel and share with your friends. It will give me motivation to bring more videos like this. এখন আমরা কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হবে, যদি বাংলায় এই শব্দগুলো আমরা দেখতে পাই, বর্তমানে, অ্যাট প্রেজেন্ট, এখন, নাও, এই মুহূর্তে, রাইট নাও, আজকাল, নাওডে, এতগুলো যদি টেন্সে বাংলায় থাকে তাহলে আমরা জেনে যাব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে। আর এই শব্দগুলোর দ্বারা, এই প্রত্যেকটা শব্দগুলো টেম্পোরারি অ্যাকশনকে ডিনোট করছে, অর্থাৎ এই কাজটা কিছু সময়ের জন্য চলছে এটা বোঝাচ্ছে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব যদি সেটা টেম্পোরারি অ্যাকশন বোঝায়। যেমন
রোহন ইজ প্লেইং ক্রিকেট নাও, রোহন এখন ক্রিকেট খেলছে। এইটা টেম্পোরারি, এইটা 2-5 দিন আগে এসে খেলতো না, এখন খেলছে। কিন্তু যদি ইউজ করি আমরা রোহন প্লেজ ক্রিকেট, দ্যাট মিনস পার্মানেন্ট। তাহলে আমরা জেনে গেলাম যদি পার্মানেন্ট অ্যাকশন হয় তাহলে আমরা ইউজ করব ইনডিফিনিট, টেম্পোরারি অ্যাকশন হয় তাহলে আমরা ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস। রাবিয়া ওয়ার্কস অন এ নিউ প্রজেক্ট দিস ডেজ, এটা আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স লিখেছি। এটা আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করার জন্য এটা দেখে বুঝতে পারছি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে। কিন্তু এই যখন দিস ডেজ এই শব্দটা দেখলাম, দিস ইন্ডিকেট দ্য টেম্পোরারিনেস অফ অ্যান অ্যাকশন। এই শব্দটা দেখে আমরা বুঝতে পারছি যে অ্যাকশনটা টেম্পোরারি। আর যদি টেম্পোরারি বোঝায় তাহলে আমরা জেনে যাই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বোঝায়। তাহলে এটা ভুল লিখেছি আমরা। এখানে আমাকে রাবিয়া ইজ ওয়ার্কিং লিখতে হবে, কারণ এই শব্দটাতে আমরা বুঝতে পেরে গেলাম যে এটা টেম্পোরারিনেস অফ অ্যান অ্যাকশন বোঝাচ্ছে। আইএনজি দেখলে আমরা বুঝে যাব যে দ্য অ্যাকশন ইজ ইন কন্টিনিউটি, অ্যাকশন চলছে। আর এই অ্যাকশনটা টাইম কনজিউমিং হতে হবে। টাইম কনজিউমিং মানে অ্যাকশনটা করতে টাইম লাগতে হবে। যদি টাইম লাগে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব, যদি না লাগে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইটে ব্যবহার করব। যেমন আমি এই সেন্টেন্সটা বলি, দ্য বক্স ইজ কন্টেনিং দ্য সুইটস প্রিপেয়ার্ড বাই মাদার। দেখে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা এবার ঠিক আছে না ভুল আছে। এই টাইম কনজিউমিং যদি হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে মিষ্টিটা তৈরি করতে গিয়ে মায়ের টাইম লেগেছিল, সে এই কন্টেন্ট করতে কোনো টাইম লাগছে না। দ্যাট মিনস এটা আমার ভুল লেখা আছে, তাহলে এটাকে কেটে আমাকে করতে হবে কন্টেন্স। কারণ টাইম কনজিউমিং না হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লেখাবো। ওই যে মেন্টাল প্রসেসের যে ভার্বগুলো সবগুলোতেই টাইম কনজিউমিং না, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় না। যেমন থিঙ্ক, এই থিঙ্ক করতে গিয়ে টাইম কনজিউমিং হয় না। থিঙ্ক, বিলিভ, যেহেতু টাইম কনজিউমিং হয় না তাই এরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ হয়। আর যদি টাইম কনজিউমিং হয়, আমি 3 দিন ধরে ভাবছি, তখন আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রজেক্ট ফর 3 days, তখন হবে টাইম কনজিউমিং হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি টাইম কনজিউমিং না হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট। মাই মাদার ইজ অলওয়েজ স্কোল্ডিং মি, এটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি। কিন্তু এই যে অলওয়েজ, অলওয়েজ শব্দটা একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি ইউজ হয় তার মানে আমাদের জানতে হবে সেইটা হ্যাবিচুয়াল অ্যাকশন। তাহলে আমি বললাম হ্যাবিচুয়াল অ্যাকশন হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় না। আবার এটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি, এটা কি আমি ভুল লিখেছি? না, এটা এবার নো এরর। কেন? প্লিজ সিরিয়াস, ভালো করে শুনবে। সাবজেক্ট যে কথাটা বলছে তার যদি সেই কথাটার রাগের কারণ হয় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেতে পারে। যে কথাটা বলছে তার কাছে এই কথাটা অপছন্দ, এখানে মাই মাদার ইজ অলওয়েজ স্কোল্ডিং মি, আমার কাছে অপছন্দ আমার মায়ের স্কোল্ড করাটা, এটা আমার কাছে একদমই অপছন্দের কারণ, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করলাম। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। ইফ ইউ স্টিল হ্যাভ এনি কনফিউশন, লেটস মি নো ইন দ্য কমেন্ট বক্স। পরে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিটেলসে আলোচনা করব। টিল দেন, বাই বাই।